আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে চারটার খবরে একটা বিষয় আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে। দেখুন, প্রত্যেকটা দিনই প্রায় আমরা কম বেশি শুনতে পাচ্ছি রাজ্যের এ প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে, তো ও প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার। এখানেই শেষ নয়, কোথাও আবার অবৈধ বাজি কারখানাও রয়েছে। আগ্নেয়াস্ত্র সহ তো হর হামেশাই গ্রেপ্তার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষকে। আপনি বাসে ট্রেনে হয়তো কোথাও যাচ্ছেন, আপনার পাশে যিনি বসে রয়েছেন তার ব্যাগে কি রয়েছে আপনি জানেন না, হঠাৎই জানতে পারলেন তার ব্যাগে হয়তো কোনো বিস্ফোরক ছিল বা কোনো আগ্নেয়াস্ত্র ছিল। এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যা পরিস্থিতি তাতে অস্বাভাবিক বলে কোনো শব্দ বোধহয় থাকছে না। এই শব্দগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরেই কিন্তু একাধিক প্রশ্ন যেমন উঠছে, ঠিক তারই মাঝে দেখুন শহর কলকাতার বুকে, একেবারে খাস কলকাতার বুকে লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে সেখানে অস্ত্রর কারবার। ভাবুন একবার। আর প্রশাসন নাকি কিছুই জানতো না। আর এই বিষয় নিয়ে কলকাতার পুলিশ কমিশনার তিনি কি বলছেন, তার কি সাফাই একবার শোনাই আপনাদের। এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। আপনারা শুনলেন তিনি কি বলছেন, তার কি বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো যে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় বলুন তো। কখনো জঙ্গি অনুপ্রবেশ, কখনো অস্ত্র নিয়ে এইভাবে অস্ত্র সহ গ্রেফতার হচ্ছে, আবার কখনো মাদক পাচার চলছে, কখনো বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার হচ্ছে। আচ্ছা, রাজ্য জুড়ে কি চলছে বলুন তো। রাজ্যটা বারবার আমরা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, রাজ্যটা পুরোপুরিভাবে বারুদের স্তূপের উপর নাকি দাঁড়িয়ে রয়েছে। কোথাও গিয়ে যখন এই খবরগুলো সামনে আসে তখন বিরোধীদের সুরটা আরও অনেকটা বেশি চওড়া হয়ে যায়। আর হওয়াটাও তো স্বাভাবিক, যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা দিন এই খবরগুলো আসছে তাতে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আর প্রশ্নটা করতে হচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমরা চারটার খবরের আলোচনা শুরু করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা অতিথিরা রয়েছেন উপস্থিত তাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও থেকেই দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর রয়েছেন আমাদের সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে ঝন্টুবাবুর কাছে চলে যাবো। ঝন্টুবাবু, রাজ্যের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে বলুন তো। আইন শৃঙ্খলার ব্যাপারটা পরে ঢুকছি, প্রথমে বলুন তো সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায় থাকছে? সাধারণ মানুষ আদৌ কি নিরাপদ বোধ করতে পারবে? তুমি নিরাপদ? এটাই তো প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রিবেলা মেয়েদের কাজে বেরোনোর দায়িত্বটা তার নিজের, রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। এটা রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রাজধর্ম। আমি তোমায় বলছি রাজধর্ম। উনি তো হাত তুলে দিয়েছেন রাজ্যের পুলিশ ব্যবস্থা। দেখো, কাশ্মীরের পুলিশ, কাশ্মীরের ভারতের আর্মি কাশ্মীরে জানে তার শত্রুটা কোথায়। পশ্চিমবঙ্গের পুলিশ জানে না তার শত্রুকে, কারণ এখানে এই সন্ত্রাসবাদী কাজ করার সাথে যুক্ত যারা আছে প্রত্যেকেই তৃণমূলের সাথে শাসক দলের ঘনিষ্ঠ, এবং শাসক দল তাদের বাঁচিয়ে রাখে। তুমি বকটুইতে দেখো, বকটুয়ে যখন এত বড় ম্যাসিভ গণহত্যা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিল? অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্পেশাল টাস্ক ফোর্সকে। তারপরে টাস্ক ফোর্স অস্ত্র উদ্ধার করার পরে একটা রিপোর্ট প্লেস করে বলেছিল, ম্যাডাম আমরা যা উদ্ধার করেছি সেটা উপরে শাকটুকু, ভিতরের মাছটুকু আমরা উদ্ধার করতে পারিনি। কারণ এই যে বিপুল অঙ্কের বেআইনি অস্ত্র, বোমা, এগুলো তৃণমূলের লোকেরা ভোট ম্যানিপুলেট করতে, ভোট ক্যাপচার করতে, ভোটকে কন্ট্রোল করতে ব্যবহার করে। তাই সারা বছর এদেরকে ফ্রি হ্যান্ড দেয় ব্যবসা করতে। তুমি ভাবো, অস্ত্র কারখানা এই লালবাজারের নিকটে, অথচ লালবাজারে আমি যতদূর জানি স্পেশাল একজন অফিসার থাকে এই আর্ম এগুলোকে ডিল করার। দ্বিতীয়, এই আর্ম এত সোজা জিনিস নয়, কিন্তু তুমি যে দোকান থেকে আমের অস্ত্রের গরমিল ধরা পড়েছে তাদের ডে টু ডে রিপোর্ট দিতে হয়। যেমন বোমের ম্যাটেরিয়ালকে ডে টু ডে রিপোর্ট করতে হয় তার স্থানীয় জেলা শাসকের কাছে বা চিফ কন্ট্রোলারের কাছে। তাহলে এত অবৈধ অস্ত্রের কারবারটা কেন হচ্ছে পুলিশ জানে না? আমি তোমায় বলি, হয়তো কিছুদিন পরে ছেলে মেয়েদেরকে পড়ানো হবে এ রাজ্যে প্রাণী দুই প্রকার, একটা মেরুদণ্ডী আর একটা পুলিশ। মাফ করবে, সব পুলিশ খারাপ নয়, কিন্তু পুলিশকে কার্যত অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত করেছে রাজ্যের তৃণমূল সরকার নিজেদের স্বার্থে। একদমই একদমই। ঝন্টুবাবু, আমি আপনার কাছে আসবো, দেবাশিস বাবুর কাছে যেতে হচ্ছে। দেবাশিস বাবু, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কাছে খুব এই মুহূর্তে আমার জানতে ইচ্ছে করছে, যে খবর আমরা গতকাল সম্প্রচার করেছি, দেখিয়েছি, সেখানে দেখা যাচ্ছে মহাকরণ আর লালবাজার থেকে কার্যত ঢিলছোড়া দূরত্ব। এই ঢিলছোড়া দূরত্বে বেআইনি অস্ত্র আর কার্তুজের চোরা চালানের কারবার চলছিল। আচ্ছা, পুলিশ প্রশাসন কিছুই কি জানতে পারে না? কিছুই কি টের পায় না তারা? তাদের নাকের ডগায় এইভাবে চলছে এই কারবারগুলো?
দেখুন ওই লালবাজারের আশেপাশে অনেক লাইসেন্সড যে বন্দুক আছে তারও অনেক দোকান আছে, মানে সেখানেও কেনা বেচা হয়, কিন্তু তার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু প্রত্যেকদিন ডে টু ডে একটা মানে ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে বা কলকাতা পুলিশের এসবি তাদের কাছে যায় এবং তাদের প্রত্যেক মাসে একটা মানে কনসলিডেটেড রিপোর্ট যায় এবং সেটা নিয়ে মানে গভর্নমেন্টের কাছে ডেটা থাকে। দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ আমরা সেই প্রভেদটা কিন্তু হারিয়ে ফেলেছি। কলকাতা শহরের কলকাতা শহরের বুকে যখন একজন মানে শাসক দলের খুব বিশিষ্ট যিনি কাউন্সিলর এবং ওই মেয়র ইন কাউন্সিলও আছেন তার উপরে যেদিন হানা হয়ে গেল, মানে কীভাবে উনি বেঁচে গেলেন ঈশ্বরের অসীম কৃপা। এরপরে দেখুন আপনি মানে রাজ্য জুড়ে এই ঘটনা ঘটেই চলেছে, মালদাতে ওনাদের দলেরই কাউন্সিলর মারা গেলেন। তো এই ঘটনা কিন্তু প্রত্যেক দিন ঘটছে। সব থেকে বড় কথা হচ্ছে যে লালবাজারের পাশে না ওটা মহাকরণের পাশে না অন্য মানে কোনো পুলিশ ইউনিটের পাশে বা থানার পাশে সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা যে পুলিশের যে সদিচ্ছা, পুলিশ কি করে তদন্ত করবে বলুন? তদন্ত যদি আগে থেকে ঠিক করে দেওয়া থাকে এবং কার ওপরে অ্যাকশান নেবে কার ওপরে নেবে না, এই পছন্দ অপছন্দটা যতদিন না তার ক্লাসিফিকেশানটা ভেঙে যাবে, মানে অপরাধী মানে অপরাধ যে করছে সেই অপরাধী, তার যে কোনো ক্লাসিফিকেশান থাকবে না, সেই জায়গাটার ওপরে যতদিন না প্রশাসন তার উপরে ওই এখন যে ধরনের একটা নিয়ম বলবৎ করে রেখেছে তার বাইরে বেরোবে, আমরা সত্যিকারের কতটা ভয়ে আছি। আজকে যদি এই রকম ঘটনা কোনো কাউন্সিলরের ওপরে হয়, এত প্রভাবশালী যিনি, কালকে কোনো আরো বড় মন্ত্রীর ওপরে হতে পারে, তাহলে আপনি হ্যাঁ মন্ত্রীর ওপরেও হয়েছে, তার আগে হয়েছে, বিধায়ক হয়েছে, মন্ত্রীর ওপরে হয়েছে, কিছুদিন আগেই হয়েছে, তার আগে রাজ্যের একজন বিখ্যাত মন্ত্রী যিনি অনেকদিন মানে খাদ্য কেলেঙ্কারিকে ভিতরে ছিলেন তার উপরে হয়েছে। তো আজকে যে এই ঘটনা বারে 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 ঘটছে, দিকে দিকে আর্মস অ্যামুনিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু রমরমা কারবার, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এগুলো রিকভারি করতে হবে, ডিজি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে এগুলো উদ্ধার করা হোক, কিন্তু তারপরেও তার পুলিশ কথা শোনে না। এটা কি না কথা শোনে কি শোনে না বা চোখে দেখেও দেখতে পায় কি দেখতে পায় না সেটা পরের প্রশ্ন। আমি ঝন্টুবাবুর কাছে আরো একটা বিষয় আসি। দেখুন ঝন্টুবাবু, এই যে যখন বাংলা জুড়ে বোমা বারুদ উদ্ধার হচ্ছে, যখন দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, ঠিক তখনই একেবারে খাস কলকাতা সেন্ট্রাল এভিনিউ এর বুকে সেখানেও একটা হাড়হিম করা ঘটনা ঘটে যাচ্ছে। সেখানে ডাকাতি, বয়স্ক একজন বৃদ্ধা তিনি বাড়িতে রয়েছেন এবং সেই সুযোগ নিয়ে সেই বাড়িতে ডাকাতি। তাহলে ভাবুন তো একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাতে তো বারবার একটা প্রশ্ন করতেই হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসনের উপর যদি আস্থাটাই হারিয়ে ফেলে সাধারণ মানুষ, তাহলে যাবেটা কোথায় তারা? শোনো আমি বলি, একটা তো প্রচলিত কথাই আছে, শিব ঠাকুরের নিজের দেশে আইন কানুন সর্বনেশে। তো এই আইন কানুন সর্বনেশেটা তো রাজ্যের শাসক দল নিজের স্বার্থেই করেছে নাকি? আমি তোমাকে বলি, ও একদম কোচবিহার থেকে কাকদ্বীপ চলে যাও, ফি দিন যেভাবে ল অ্যান্ড অর্ডারকে মানুষ কার্যত হাতে নিচ্ছে, তাতে তো পুলিশ প্রশাসনের প্রতি অনাস্থারই বহিঃপ্রকাশ। সবচাইতে বড় গণপ্রহার, গণহত্যা, পিটিয়ে মারার ঘটনা এই মুহূর্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হয়। কেন? কারণ মানুষ জানে ওই পুলিশ যদিও বা তাদের চাপে পড়ে কোনো একজন সমাজ বিরোধীকে নেবে, অ্যারেস্ট করবে, কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেবে। তুমি খেয়াল করে দেখো না কেন, এই যে বকটুই ঘটনা, বকটুইর ঘটনায় ভাদু শেখ যখন খুন হলেন তার পাল্টা 10 জনকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল, তো এই যে পাল্টা মারাটা, সেই সময় এই মারাটা কেন হয়েছে? কার্যত 6 ঘন্টা ওদের এলাকাটাকে ব্লক করে দমকলকে ঢুকতে না দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল পরিষ্কারভাবে। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে ভাদু শেখ হত্যার পরে একটা প্যারালাল ডাক মাস্টার ইকোনমি তৈরি হয়েছে। এটা আমার কথা নয়, রাজ্যের পুলিশ প্রশাসনের ইন্টারনাল রিপোর্ট পরবর্তীকালে বাইরে এসেছিল যে প্রত্যেকটা তৃণমূল নেতা একদম একটা ডাক মাস্টার প্যারালাল ইকোনমি করেছে। এই ডাক মাস্টার প্যারালাল ইকোনমি মানে তুমি তুলে নাও থানা ওয়াইজ, টাকা তুলে নিয়ে থানাকে দিতে হবে, থানা অন্য জায়গায় পাঠিয়ে দেবে, ভাগটা হবে 25-75-এর, ফলে তুমি যা কিছু করো। এই যে তুমি খেয়াল করবে 2019 সালে শাহজাহান যখন একটি মেয়ের, তার বাহিনী একটা মেয়েকে শ্লীলতাহানি করেছিল বলে মামলাটা হয়, মামলার পরে পুলিশ তাকে ধরতে যায় কালীপুজোর দিন, তখন গণহারে পুলিশ বাহিনীর উপর যখন বোমা গুলি চলে, একজন ভিলেজ পুলিশ বলাই মাইতি সম্ভবত ওখানে স্পট মারা যায়। তারপরে পুলিশ ম্যাডামকে বলেছিল, ম্যাডাম অস্ত্রের
ও একদম স্বর্গরাজ্য, অবৈধ অস্ত্রের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদেরকে অর্ডার দিন। কোনো অর্ডার কিন্তু দেওয়া হয়নি রিকভারি, পুলিশটা কিন্তু খুন হয়েছিল। তাহলে পুলিশ সমাজ বিরোধীদের ছিনিয়ে আনে, রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীদের ছিনিয়ে আনছে, পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে। আমি ঝন্টুবাবু আপনার এই প্রসঙ্গ ধরে দেবাশিস বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো। দেবাশিস বাবু, দেখুন শুধুমাত্র যে অস্ত্র উদ্ধার হচ্ছে তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিদেরও গ্রেফতার করা হচ্ছে এবং তারপরে যে তথ্য মারফত যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে এই যে একটা বিস্তার জাল তারা বেছানোর চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের বুকে বসেই। তাহলে কি বড় সড়ো কোনো নাশকতার ছক এই রাজ্যের মাটিতে বসেই তৈরির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে? শুধুমাত্র এই আইনের ফাঁক আছে বলেই কি এত বড় একটা ছক করানোর চেষ্টা করছে জঙ্গিরা? চালিয়ে যাচ্ছে কি, অলরেডি মানে দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, এটা করা হয়ে গেছে। ভয়ঙ্কর কথা বলছেন। এবং আজকে যেটা আপনারা ভাবছেন যে আমরা মানে এই জিনিসটা চলছে, একদমই না। এটার যে জাল অনেকদিন আগেই থেকে বোনা শুরু হয়েছিল, এখন তারা অনেক মানে সাকসেসফুল হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তাদের অস্তিত্ব কিন্তু সঠিকভাবে বিস্তার করে নিয়েছে। তো আজকে যদি আমরা সেই জায়গায় মানে এই আলোচনাটাতে আসি, খুব সংক্ষেপে বলছি যে দেখুন, বাংলাদেশ আমাদের এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই দুটো ঘটনা কিন্তু মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আপনি দেখবেন এই যে বাংলাদেশের যে মানে এই ঘটনাটি ঘটলো, তার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই 21 সাল বা এই 18 সালের পঞ্চায়েত ইলেকশনের আগে সেই ধরনের এইভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েট করতো না। তো মানে এই যে বিভিন্ন সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, তার মধ্যে কে জঙ্গি কে সমাজবিরোধী, এই যে বিভিন্ন সময় তার মধ্যে হিন্দু মুসলিম রায়ট, বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারের অবক্ষয়, তার মধ্যে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ আজকে যেগুলো ধরা পড়ছে, এদের কিন্তু একটা ডিপ রুটেড কনস্পিরেসি আছে। বাংলাদেশের যে যারা ওখানে বসে ইউনিসের উপদেষ্টা থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে তারা প্রকাশ্য মঞ্চে বসে তারা প্রেস ব্রিফিং করেছে যে তাদের একটা আলাদা রাষ্ট্রের একটা তারা থিওরি বার করেছে, তার মধ্যে কোথায় মানে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থাকবে, তাদের বাংলাদেশের কোন কোন মানে বাংলাদেশটা থাকবে, তার সাথে নর্থ ইস্টের কোন কোন রাজ্য থাকবে। তো এই যে পরিকল্পনা দীর্ঘদিন, মানে এই জায়গাটাকে যদি ডিস্টার্ব না করে দেওয়া যায়, এই পরিকল্পনা কিন্তু শুধুমাত্র আপনি ভাববেন যে এটা স্থানীয় সমস্যা, একদমই নয়। আমাদের প্রশাসন, স্থানীয় যে গভর্নমেন্ট রয়েছে সেটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। এটা দেবাশিস বাবু, আপনার কথা থেকে একটা বিষয়, একটা প্রসঙ্গ উঠে আসি, আমি আসবো ঝন্টু বাবু আপনার কাছে। দেখুন, আমি যে তথ্যটা দিচ্ছি নভেম্বরের 11 তারিখ 2024 সাল বৈঠকখানা রোডে সেখানে গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র ব্যবসায়ীকে। তারপরে জানুয়ারি মাসের 27 তারিখ 2025 শিয়ালদা স্টেশনের কাছ থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার করা হয়েছে ডাকাত দলকে। এবং ফেব্রুয়ারি মাসের 13 তারিখে সেন্ট্রাল এভিনিউতে এক বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে ডাকাতি। এই যে এই তিনটে জায়গার কথা আমি এই কারণেই বললাম, এই তিনটেটা খুব সুন্দরভাবে একটা কানেকশন রয়েছে। এক তো শিয়ালদা স্টেশনের কাছাকাছি, আর এখান থেকে হাওড়া স্টেশন যেতেও খুব একটা বেশি সময় লাগে না এই সেন্ট্রাল এভিনিউ থেকে। সুতরাং এই যে যারা রয়েছে, যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, যারা অ্যান্টি সোশ্যাল আমরা বলে থাকি, যারা দুষ্কৃতী, তারা কি বেছে বেছে এই জায়গাগুলোকেই বেছে নিচ্ছে যাতে এখান থেকে সহজে পালিয়ে যাওয়া যায়, যাতে কোনোভাবে তাদেরকে ট্রেস না পাওয়া যায়, সে কারণেই কি এই জায়গাগুলো বেছে নিচ্ছেন দেবাশিস বাবু? সাধারণত মোডাস অপারেন্ডির একটা মানে থাকে উদ্দেশ্য, ওরা যখন করে ওরা দেখে নেয় যে এসকেপ রুটটা কত তাড়াতাড়ি আছে। সাধারণত সেটা রেল বা কোনো বাস স্ট্যান্ডে এরা এর কাছাকাছি কোনো এরিয়াতে করে, যাতে রাত্রিবেলা কাজটা করে খুব সহজেই সকালবেলা বেরিয়ে যেতে পারে। ভোর ওরা মানে এটা কিন্তু ওদের একটা মানে প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে পড়ে। অবশ্যই আপনি যেটা বলেছেন তার মধ্যে একটা তার যোগসূত্র আছে। এটা কিন্তু আমরা বিভিন্ন সময় যে তখন তদন্ত করেছি সেটা পেয়েছি, কিন্তু এটাও বলা মানে এটারও কোনো ব্যাপার নেই। এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই বাংলাদেশের আজকে আমরা সত্যিই জানি না কজন আমাদের অনুপ্রবেশকারী, তার যে চিহ্নিতকরণ এই যে সরকার যে করতে দেয়নি, এই সিএএ বা এনআরসি লাগু করতে দেয়নি, আজকের যে বিভিন্ন জায়গা থেকে কে সত্যি আমাদের নাগরিক কে নয় এবং কত সমাজবিরোধী, এবং তারা এসে বিভিন্ন রুটে বাংলাদেশ থেকে এসে আশ্রয় নিচ্ছে বা অন্যান্য জায়গা থেকে দীর্ঘদিন ধরে আছে, এবং এইভাবে রেলপথগুলো বা যেটা সড়ক পথে যেখানে বাস স্টপগুলো রয়েছে রাত্রিবেলা ক্রাইম করছে, ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। মানে কোন মানুষের মধ্যে কি রয়েছে, কি তার পরিচয় আমরা সত্যিই জানি না। ঝন্টুবাবু, এটা খুব অবাক লাগে। আমি আপনার কাছে আসবো, তবে তার আগে একবার দর্শকদের এই মুহূর্তে শোনাতে চাইবো এই যে পুরো বিষয় নিয়ে সিপিএম এর পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শুনুন, তারপরে ফিরছি আলোচনায়।
তাহলে প্রশাসনটা কোথায়? এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। আর তিনি প্রশাসনিক মিটিংয়ের নাম করে এসপিকে ধমক দিয়েছেন। আর এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনিয়েছি, আর এই প্রসঙ্গে আমি ঝন্টু বাবুর কাছে আসতে চাইবো। ঝন্টু বাবু, না ঠিক বলেছে। আপনি বোধহয় জানেন এই সরকার ক্ষমতায় আসার পর একটা কলেজ নির্বাচনে একজন এসআই বা সিনিয়র কোনো সাব ইন্সপেক্টর খুন হয়েছিলেন প্রকাশ্যে। সেই সময় তৃণমূলের কাউন্সিলর অ্যারেস্ট হয়েছিল, তার বিরুদ্ধে পরবর্তীকালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এখন প্রয়াত, সশরীরে শান্তিতে মৃত্যুবরণ করছে। আচ্ছা বলছি, একটু আগে বললাম শাহজাহানের হাত দিয়ে যে এসআই অরিন্দম হালদার গুরুতরভাবে গুলিবিদ্ধ হলেন, ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি খুন হলেন, তারপরে পুলিশকে ইনঅ্যাকশন করে দেওয়া হচ্ছিল। আসলে এখানে পুলিশ কর্তা আছে, জানে যে পুলিশ শুধু সিআরপিসি আইপিসি দিয়ে চলে না, পুলিশ সিআরপিসি আইপিসির সাথে পুলিশের থাকে ইন্টেনশন নামক একটা তত্ত্ব। এই পুলিশের ইন্টেনশনটাকে সরকার মেরে দিয়েছে। নালে ভাবো, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত যখন গুন্ডা ছাড়িয়ে আনে পুলিশের হাত ধরে, গত সপ্তাহে আরেকটা গুন্ডা ছাড়িয়ে এনেছে তৃণমূলের নেতারা। আপনি কি বলতে চাইছেন যে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না? আমি আরেকটা উদাহরণ বলি, কেন দেওয়া হচ্ছে না। খাগড়াগড় বিস্ফোরণের পরে যখন অনুব্রত বাবু বলেছিল টিভি বাস্ট করেছে, তৃণমূলের নেতারা বলেছিল শর্ট সার্কিট, তখন এই পুলিশ রাতের অন্ধকারে গিয়ে 300টা বোমা উদ্ধার করে নিঃশব্দে নদীতে চড়ে কিন্তু নষ্ট করে দিয়েছিল যাতে প্রমাণ না পায়। তারপরে এনআইএ যখন ঢুকলো হাইকোর্টের নির্দেশে ভূপতিনগরে, তোমরা জানো যারা বিস্ফোরণ করলো তাদের বিরুদ্ধে মামলা করেনি, এনআইএর বিরুদ্ধে যে ধারাগুলো দিয়েছিল 448, 325, 354, 509, ভাবো তুমি ট্রেসপাসিং এর মারধরের অভিযোগ করেছিল। তাহলে মমতা ব্যানার্জি ওয়ার্স এগেইনস্ট স্টেট। একদম সময় একদম শেষের দিকে আমি দেবাশিস বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো। দেবাশিস বাবু, যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত, যারা দুষ্কৃতী, যারা অপরাধ জগতের সঙ্গে পুরোপুরিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা কি খুব ভালোভাবে বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার একটা বিস্তর ফাঁক রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হলেও মুক্তি পাওয়ার রাস্তাটা ভীষণ সহজ, এটা কি তারা বুঝে গিয়েছেন এবং সে কারণেই কি এত বেশি অপরাধ বেড়ে চলেছে আমাদের রাজ্যে? দেখুন, ইংরেজিতে একটা কথা রয়েছে, আইদার মাই ওয়ে আর হাইওয়ে। তুমি আমার দিকে এসো, নাহলে তুমি উচ্ছন্নে যাও। তো যদি কেউ শাসক দলের, যদি আপনি মানে আমব্রেলার তলায়, মানে ছাতার তলায় থাকেন, তাহলে আপনার 7 খুন মাফ। সে আপনি ওই নন্দীগ্রামের কেসই হোক না কেন, যত রকম মানে স্টেট, আমাদের ওখানে বিভিন্ন কোর্টে এটা নিয়ে, হাইকোর্টে একটা মামলাও হয়েছিল, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ও দেখলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই থিওরিতে আমরা আজকে চলে আসি যে তুমি আমার দিকে থাকো ভাই, তোমার সব কিছু আমরা দেখে নেব, এই থিওরিতে, তাহলে সত্যি 7 খুন মাফ, এটাই এখন এই রাজ্যের সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আমার সঙ্গে দুজন অতিথি ছিলেন, দুজনকে আপাতত ধন্যবাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এ রাজ্যের মানুষ কবে নিরাপদভাবে থাকতে পারবে বলুন তো? কবে আমি আপনি রাস্তায় বেরোলে এই চিন্তাটা আমাদের করতে হবে না যে আমার পাশে ডান দিকে হোক বা বাঁ দিকে হোক যে বসে থাকবেন বা যিনি বসে থাকবেন তিনি একেবারেই মানে সুরক্ষিত, আমি তাদের মাঝখানে বসে বা তাদের পাশে বসে। কবে এটা নিশ্চিত হওয়া যায় বলুন তো? কেননা যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, যেভাবে ব্যাগে করে অস্ত্র পাচার করা হচ্ছে, যেভাবে বোমা পাচার করা হচ্ছে, বারুদ নিয়ে যাওয়া হচ্ছে, তাতে এই প্রশ্নটা উঠছেই। আর সর্বোপরি এই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকাটা কবে সক্রিয় হবে বলুন তো? কবে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নেবেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন দিয়েই শেষ করছি আজকের মতো 4 আড্ডার খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।